নমস্কার, শুভ সন্ধ্যা। সিএনএর স্বাগতায় বনিময় রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের হাল্লা বল। অবশ্যই অনেক বড় বড় প্রশ্ন, লাগাতার পর্যবেক্ষণ, এসআইআর আবহে রাজনৈতিক বিভিন্ন পরিস্থিতি, যাকে নিয়ে আজও হাল্লা বলে আলোচনা করতেই হবে। ইনফ্যাক্ট আপনারা জানেন যে গুরুত্ব রাখছে এসআইআর, কারণ লজিক্যাল ডিসক্রিপেন্সি যা নিয়ে আজ সুপ্রিম পর্যবেক্ষণ, আর সেখান থেকে দাঁড়িয়ে এই পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট যে কথা বলেছে অন্তত পক্ষে, সেটা আজকে অত্যন্ত গুরুত্ব রাখে। এরই মধ্যে এই কথার প্রসঙ্গে দাঁড়িয়েই আজ অখিলেশ যাদব নবান্নে আসলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর একেবারে চাঁচাচোলা ভাষায় লাগাতার আক্রমণ শানিয়েছেন। একদিকে এসআইআর, এনআরসি, কেন্দ্রীয় এজেন্সি, একেবারে সরাসরি সেই আক্রমণের জায়গায় তিনি গিয়েছেন। আরো গুরুত্ব কোন জায়গায় থাকছে? মুখ্যমন্ত্রীর আগামীকাল সিঙ্গুরের সভা, প্রধানমন্ত্রী যেখানে সভা করেছিলেন, 10 দিন পর পাল্টাই সভা থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছি আমরা প্রত্যেকেই। আর তারই সঙ্গে দিল্লি যাওয়ারও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুত্ব রাখছে তাই এই প্রেক্ষাপট এসআইআর আবহে রাজনৈতিকগত জায়গা। অন্যদিকে দাঁড়িয়ে আনন্দপুর একেবারে মৃত্যুপুরী, কার্যত প্রশ্নের জায়গায় মুহূর্তে অ্যারাইজ হয়েছে যে জলাভূমির জায়গায় এত বড় একটা ব্যবসায়িক পরিস্থিতি তৈরি হলো কিভাবে, কারা তৈরি করতে দিল, দায় ঠেলাঠেলি। তার মধ্যে আজ আনন্দপুরের গোটা ছবিতে আপনারা দেখেছেন তৃণমূল এবং বিজেপির মধ্যে কোন জায়গায় গিয়েছিল বাগবিতণ্ডা, কার্যত ধস্তাধস্তির মতন পরিস্থিতি তৈরি হয়েছিল। তো আমরা শুরুটা করব, কারণ আনন্দপুর একদিকে অবশ্যই এতগুলো মানুষের মৃত্যু, যা অত্যন্ত মর্মান্তিক, এবং তারই সঙ্গে এই মৃত্যুর দায় কার একটা বড় প্রশ্ন, আর তাতেই দায় ঠেলাঠেলি চলছে। কিন্তু সেটা করলে কি হবে? আম পাবলিক ক্ষুব্ধ, যারা সেখানে প্রতিনিয়ত কাজে আসেন বা এলাকার যারা মানুষজন রয়েছেন, তারা অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। বারবার এই প্রশ্ন বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের পর আসে প্রশ্ন, এবারও তার অন্যতা হয়নি, কিন্তু সেই দায় ঠেলাঠেলি চলছে। অবশ্যই আজকে আলোচনায় তাই আনন্দপুরকে প্রথমেই রাখতে হবে। আমরা আনন্দপুরকে আলোচনার প্রেক্ষাপটে রেখে আজকে যারা উপস্থিত রয়েছেন পরিচয় করাবো। তবে তার আগে একটু আনন্দপুরের পরিস্থিতিটা দেখাই আপনাদেরকে কি ছিল। প্রথমতই তৃণমূল বিজেপির মধ্যে একটা বাগবিতণ্ডা, সেই ছবিটা দেখাই, বক্তব্য কি উঠে আসছে সেটাও শোনাই। দেখুন। এই উত্তেজনা কিন্তু এখানে একেবারে ছড়িয়ে পড়েছে। বিজেপির যারা এসেছিলেন, সেই সময় সেই সমস্ত বিজেপি কর্মীদেরকে তৃণমূলের তরফ থেকে এখানে কিন্তু রাজ্য তো মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ করছিল। মানুষ মনে ওরা রাজনীতি করছে, মানুষ মনে দমকল মন্ত্রীকে ঘিরে স্লোগান দিচ্ছিল। মানুষ মনে গিয়ে রাজনীতি, কোনো রাজনীতি চলে না। মানুষের মৃত্যু হয়েছে, সেটা সবাই একটা ছবি দেখলাম, একটা ছবি দেখলাম, দমকল মন্ত্রী যখন যাচ্ছিল বিজেপি স্লোগান দিচ্ছিল। মিথ্যা করছে, মিথ্যা প্রচার করছে ওরা, এখানে বিজেপি দালালি করছে। পুলিশ যেন কুন্ডা হয়ে গেছে, আমাদেরকে বলছে যান, পুলিশ আমাদেরকে বলছে যান এখান থেকে। আমি ভেবেছি তৃণমূলের গুন্ডা পাইনি, আমি ভেবেছি পরে শুনি পুলিশ স্লোগান দিচ্ছিলাম, আমরা গণতন্ত্র বলতে দিয়ে স্লোগান দিচ্ছিলাম। হঠাৎ করে দেখি তৃণমূল প্লাস পুলিশ মিলে আমাদের ওখানে আক্রমণ করলো, আমাকে ধাক্কা মারলো, একে ধাক্কা মারলো, ওখান থেকে লাঠি সোটা নিয়ে আমাদের তাড়িয়ে দিয়ে এলো। দমকল মন্ত্রী সুজিত বসু 32 ঘন্টা পর পৌঁছিয়েছেন বলে অভিযোগ, এবং ঠিক এই অভিযোগের সামনে দাঁড়িয়ে প্রবল বাগবিতণ্ডা তৃণমূল বিজেপির মধ্যে আপনারা লাগাতার শুনলেন। এখন যে প্রশ্নটা সুজিত বসুকে লাগাতার করা হয়েছে সংবাদ মাধ্যমের তরফ থেকে, সেটা হচ্ছে খুব গুরুত্ব রাখে জলাজমি ভরাট করে অবৈধ নির্মাণ কিভাবে, কি উত্তর তার, সেটাও শোনাই আপনাদেরকে। শোনো। সবটা এটা তো ওয়েটল্যান্ড যারা দেখে ভূমি দপ্তর, তাদের নিশ্চয়ই যদি জলাজমি বুঝিয়ে তার দায়িত্ব নিশ্চয়ই দেখবে, যারা দেখার দায়িত্ব তারা দেখে নেবে। সবটা এটা তো ওয়েটল্যান্ড যারা দেখে ভূমি দপ্তর, তাদের নিশ্চয়ই যদি জলাজমি বুঝিয়ে তার দায়িত্ব নিশ্চয়ই দেখবে, যারা দেখার দায়িত্ব তারা দেখে নেবে। এদিকে আজ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ফিরে থাকেন তিনি, বলছেন জলা জমি ভরাট হচ্ছে না এই আমলে।
এবং তিনি এটাও বলছেন যে জলাজমি ভরাট হয়ে এই গোডাউন 2006 সালে। ফিরোজ হাকিমের রিপ্লাই সেটাও শোনাই আপনাদের, শুনুন। আগুনটা খুব ভয়াবহ লেগেছিল এবং পুলিশ এটা ইনভেস্টিগেট করছে। আমরা সবথেকে এটা ইম্পর্টেন্ট, মমতা ব্যানার্জি আমাকে পাঠিয়েছেন পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য। যারা চলে গেছে তাদের ফিরে পাওয়া যাবে না, বা পুলিশ অ্যাসার্টেন করবে যে কত মানুষ নিখোঁজ, যেরকম 4 জনকে আজকে বোধহয় পাওয়া গেছে, দেশে চলে গেছিলেন। কিন্তু এরকম সত্যিকারের কতজন মানুষ সেটা পুলিশ অ্যাসার্টেন করবে। তাদের পাশে দাঁড়ানো, সেই পরিবারের পাশে দাঁড়ানোটা এখন খুব ইম্পর্টেন্ট। এই পরিবারের পাশে দাঁড়ানো ঘটনাটা ঘটলো কেন? জলাজমি ভরাট করে একাধিক এই কারখানা এখানে এটা 2006 সাল থেকে এটা চলছে, কিন্তু আপনারা রোধ করলেন না কেন? আমরা দৌড় করে না, কারণ কারো রুজি রুটি বন্ধ করলে তখন তুমি বলবে যে ব্যবসা বন্ধ করে দিলে, ইন্ডাস্ট্রি বন্ধ করে কিন্তু দিলে। এটা তো জলাজমি। এটা আমার জানা নেই যে জলাজলি কিনা। তুমি যেটুকু আমাকে চেয়েছিলে আমি উত্তর দিলাম। আমার কাছে স্পেসিফিক কোনো প্ল্যান নেই, কোনো ম্যাপ নেই যে আমি কোনো জমিটাকে চিহ্নিত করব। আচ্ছা, ভয়াবহ আগুন লেগেছিল, পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য মমতা ব্যানার্জি আমাকে পাঠিয়েছেন। কিভাবে পাশে দাঁড়াবেন? চাকরি বা নিশ্চিতভাবে তাদের নিশ্চয়ই আর্থিক ক্ষতিপূরণ, সেটা পুলিশের সাথে আমি কথা বলবো, কথা বলে তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় নিশ্চয়ই দাঁড়াবো। জলাজমিগুলো যে ভরাট হচ্ছে এগুলোর ব্যাপারে কি জলাজমি এখন আর কোনো ভরাট হচ্ছে না, দখল হয়ে যাচ্ছে দেখার পরে? তো এখন প্রশ্ন হচ্ছে কাদের কাছে প্ল্যান থাকে, কারা সাপোর্টেবলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদেরকে এই জায়গায় ব্যবসা করবার জন্য পারমিশন দেন। আবার তার থেকেও বড় প্রশ্ন, রুটিন যে ফায়ার অডিট সেটা কেন হচ্ছে না, লাগাতার প্রশ্ন। সেই প্রশ্নেই আজকে বিদ্ধ হয়েছেন রাজ্যের যারা মন্ত্রীরা ছিলেন, যারা গিয়েছেন সেখানে, বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে, যদিও রিপ্লাই আমরা পাচ্ছি। আপনারা কিভাবে দেখছেন আজকে ব্যাখ্যায় ডেফিনেটলি যেতে হবে। রাজনৈতিকগত জায়গা যেমন রয়েছে, তারই সঙ্গে একটা বড় অংশ জুড়ে পরিবেশবিদ, তাদের বক্তব্যটাও শোনাবার চেষ্টা করবো। যারা উপস্থিত রয়েছেন আজকে আমাদের এই প্যানেলে, পরিচয় করে দিয়ে এক এক করে। আমাদের সঙ্গে সৌমেন্দ্র মোহন ঘোষ রয়েছেন, পরিবেশবিদ দূরাবাস থেকে। সৌমেন্দ্রবাবুকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। একই সঙ্গে স্টুডিওয়ে যারা উপস্থিত এক এক করে পরিচয় করাই। আমাদের সঙ্গে রয়েছেন অরিজিৎ বক্সি, বিজেপি মুখপাত্র, অরিজিৎ দাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্ত মুখোপাধ্যায়, তৃণমূল মুখপাত্র, প্রদীপ্ত দাকে স্বাগত। চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেস মুখপাত্র, চন্দন দাকেও স্বাগত। আমি সৌমেন্দ্রবাবুর কাছেই আসবো, কারণ সৌমেন্দ্রবাবু আপনি দুপুরেও ছিলেন আমাদের সঙ্গে। লাগাতার যে প্রশ্নগুলো আসছে আপনি শুনলেন বক্তব্যগুলো। দায় টানাটানি তো চলছেই, কিন্তু এতগুলো মৃত্যু, তার দায়টা কারা নেবেন? কিভাবে দেখছেন পরিস্থিতি? তারা তো এড়িয়ে যাচ্ছেন, কিন্তু প্রশ্নটা সঠিক জায়গায় হচ্ছে না। হক কথা হলো এখানে রাজনীতি নয়, এখানে যেটা হক কথা সেটা হচ্ছে যে জলাজমি ভরাট হয়েছে সেটাকে নিয়ে আলোচনা। সেইখানে করতে গেলে পরিবেশ মন্ত্রী যিনি আছেন চন্দ্রিমা ভট্টাচার্য, ওনার আন্ডারে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি, অর্থাৎ পূর্ব কলকাতা জলাজমি যা ম্যানেজ করছে, তাদের অফিস হচ্ছে পানি সম্পদ ভবনে। সেখানে ম্যাপ আছে, আপনারা যেটা ম্যাপটা খুঁজছেন সেখানে টেকনিক্যাল অফিসার যিনি আছেন ওনার কাছে ম্যাপ আছে। সেই ম্যাপটা নিলেই দেখতে পাবেন যে রামসার সাইট, যেটা আমাদের আন্তর্জাতিক চুক্তি হয়েছিল ইরানে, সেইখানে বলা হয়েছিল যে এরকম একটা মানে কলকাতার নোংরা পরিষ্কার করা যায় খুব প্রাকৃতিক ভাবে। এই জায়গাটাতে কোনো নির্মাণ কাজ, কোনো বসতি এখানে হবে না। কিন্তু সেইটাকে বুড়ো আঙুল দেখিয়ে 2018 সালে, অর্থাৎ 7 বছর আগে, এইখানে আনন্দপুর ক্যানেল আছে 7 কিলোমিটার লম্বা, যেটা খেয়াদহে মিশেছে। সেইখানে এই নাজিরাবাদের রাস্তার জন্য এই ক্যানেলটাকে বেশ খানিকটা অংশ ভরাট করে ক্যানেলটাকে শুরু করে দেওয়া হয়। এই ক্যানেলটা 30টা মাছের ভেড়ি এটাকে ফিট করে। পূর্ব কলকাতাটা খোলা রাখতে বলেছিল, যাতে কলকাতাটা একটা গ্যাস চেম্বারে পরিণত না হয়, বাতাসটা বেরিয়ে যেতে পারে। আর কলকাতার নোংরা জল, যেটা কলকাতাটা পূর্ব দিকে ঢাল ছিল, সেটা নোংরা জল বর্জ্য সেটা বেরিয়ে যেতে পারে। আর গঙ্গা দিয়ে পরিষ্কার জল আসবে, আর নোংরা জল বিদ্যাধরী নদীতে বেরিয়ে যাবে। এই ছিল মোটামুটি ব্রিটিশদের সময়, এবং তারা বারবার বলে গেছিল যেন একটা দিক খোলা রাখা হয়, অর্থাৎ পূর্ব দিকটা।
কারণ তিনটে দিক আমাদের হাওড়ার দিক বলুন, নর্থের দিক বলুন, সাউথের দিক বলুন ভরাট হয়ে গেছে। এইবার কত হলো, কিন্তু ফিরোজ হাকিম তো বলছেন 2006 সালে ভরাট হয়েছিল, এখন তো জলাজমি ভরাট হয় না। না না, ফিরোজ হাকিম মেয়র, ওনার কথা ঠিকই আছে। কথাটা এই কারণে ঠিক, ওনার সময় এই জায়গাটা যেটা দেখাচ্ছেন সেটা হয়নি, সেটা হচ্ছে শোভন চ্যাটার্জির সময় হয়েছিল। তবে জলাজমি ভরাট এখনো হচ্ছে, যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই কিছু মাস আগেও বলেছেন যে জলাজমি ভরাটটাকে বন্ধ করতে হবে, এবং তাকে সেইগুলোকে দেখার জন্য ওই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটিকে পাওয়ার দেওয়া হয়েছে। এরা আবার নিজের ক্ষমতা নেই, এরা পুলিশকে বলে 500টা এফআইআর করা হয়েছে এই জায়গায়, 500 এফআইআর, পুলিশ কিন্তু ব্যর্থ হয়েছে। এবার আপনাকে বলে রাখি 2021 থেকে 2026 এইখানে একটা ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট প্ল্যান হয়েছে, এবং যেহেতু এটা নিয়ে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, জাতীয় পরিবেশ আদালত, হাইকোর্ট, ইভেন সুপ্রিম কোর্ট পর্যন্ত জানে এই জলাজমি ভরাট নিয়ে বিভিন্ন কেস হয়েছে, তাতে বলা হয়েছে যে 2026-এর মধ্যে এইখান থেকে সব পরিষ্কার করে আগের অবস্থায় রেস্টোর করতে হবে, ফিরিয়ে দিতে হবে। এখন আমি জানি না সেইটা যেহেতু পুলিশ পারেনি বলে এইভাবে তাকে রেস্টোরেশন করা হচ্ছে কিনা, সেটা আমার কাছে সঠিক তথ্য নেই। তবে জলাজমি যে ভরাট হচ্ছে, তাহলে আপনি এক কথায় কি এটা বলছেন প্রশাসনিক নজরদারির অভাব আর তার জন্যই এই দুর্ঘটনা? না না, নজরদারির অভাব না, এগুলো ডেলিভারেটলি করা হচ্ছে। এগুলোকে দেখুন, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এটা হচ্ছে ভোট ব্যাংকের কথা চিন্তা করে আমাদের মেয়র বললেন মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে মানুষ কি খাবে তা বলে আমি তো একটা নদীকে ব্লক করতে পারি না, একটা নালাকে ব্লক করতে পারি না, একটা জলজমিকে ব্লক করতে পারি না। এটা হচ্ছে নজরদারির অভাব না, এটা হচ্ছে গাফিলতি, এবং এটাকেই বেশ কোন রকম আদালতের নিয়ম কানুন মানা হচ্ছে না। বেশ সঙ্গে থাকুন সৌমেন্দ্রবাবু, কারণ গাফিলতি একটা বড় জায়গা। আমি প্রদীপ্তদার কাছেই আসবো ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে। মানে সত্যি গাফিলতির জন্য এতগুলো প্রাণ গেল গিয়ে আজকে, প্রদীপ্তদা আপনিও তাই মনে করেন? দেখো, গাফিলতি কার, গাফিলতি হয়েছে কিনা, কোনো নিয়মের বেনিয়ম হয়েছে কিনা, সব কিছুর ক্ষেত্রে কিন্তু প্রশাসন তদন্ত করছে, এবং প্রশাসন যথাযোগ্যভাবে তদন্ত করবে, সেখানে কোনো রকম পক্ষপাতিত্ব থাকবে না, সেটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। এটা যেমন দায়বদ্ধতার প্রশ্ন, আমরা কিন্তু দায়বদ্ধভাবে ওখানে কাজ করার চেষ্টা করছি। একদিকে অন্যায়ের কনটেক্সটে কথা হচ্ছে যে কোনোভাবে জলাজমি ভরাট হয়েছে কিনা সেই প্রশ্ন যেমন থাকছে, এবং তার তদন্তের প্রশ্ন থাকছে, আদালতের রায় কমপ্লাই করার প্রশ্ন যেমন থাকছে, তেমনই কিন্তু প্রশ্ন থাকছে এই যে দিশাহারা মানুষগুলো যাদের প্রাণ চলে গেল তাদের পাশে থাকাও। দুটো সমান্তরালভাবে করা হচ্ছে। যখন অভিযোগ করা হচ্ছে যে মন্ত্রী দেরি করে এসছেন বা কিছু, অরূপ বিশ্বাস যে 10 ঘন্টার মধ্যে, মানে যখন ভোর রাতে 3টের পরে আগুন লাগে বা ওরকম সময় 10 ঘন্টার আগে অরূপ বিশ্বাস চলে যায়, বা দমকল পারতেন তাড়াতাড়ি, সায়নী ঘোষ যে গেছেন, একজন গেছেন, কে যাননি, এই প্রশ্ন যদি হয় তাহলে যে গেছেন সেটা কেন আসবে না? তার মানে খুঁজে খুঁজে কে যায়নি, হাফ গ্লাস এমটি হাফ গ্লাস ফুল, এটা তুলে ধরতে হবে। না তুলে ধরলে তো খবরটা ভালো হবে না। সে খবরটা করা খুব জরুরি, কিন্তু খবর এটা করাও জরুরি যে কিভাবে প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ করছে। আচ্ছা, এত দোষ দেখা হচ্ছে, বিজেপি আগুন নিয়ে খেলছে, সেই আগুনে ওদের হাতই পুড়বে, কিন্তু বিজেপি যখন এই আগুনগুলো নিয়ে খেলছে, এই ধরনের এত 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 তৎপরতার সঙ্গে যখন অগ্নিকাণ্ড নেভানোর জন্য কাজ করা হচ্ছে, তখন ওই জয়পুরে 6/10/2025 6জন রোগী একটা সরকারি হাসপাতালে মারা গেল। 6জন রোগী সরকারি হাসপাতালে মারা গেল। দায় কার ছিল? সরকারি হাসপাতাল তো। আর ওইখানে যখন ওই অক্সিজেনের জন্য মারা গেছিল অজস্র বাচ্চা, তখন তো একজন ডাক্তারকে দিয়ে তাকে শায়েস্তা করে দিয়েছে, বলছে সে ডাক্তারের দোষ। তাহলে ডাক্তারের দোষ হয়, সরকারের দোষ হয় না, সেটা বলা যায়, তাই তো? আবার এটা বলা যায় ঝাঁসির মহারানী লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজ 10 জন ইনফ্যান্ট মারা গেল। 10 জন ইনফ্যান্ট কবে? 17/11/2024। তখন সরকারের দোষ হয় না, তখন হয় ডাক্তারের দোষ, প্রশাসনের দোষ, ম্যানেজমেন্টের দোষ, এসব, তাই তো? যখন দিল্লির কোচিং সেন্টারে একটা জল বেসমেন্টে ঢুকে যায় এবং বেশ কিছু ছাত্র আটকে পড়ে, তাদের চোখের সামনে তাদের সহপাঠী মৃত্যু হয়,
তখন দোষ হয় ওই কোচিং সেন্টারের, সরকারের দোষ হয় না, তাই তো? যখন গোয়ায় কিছু সপ্তাহ আগে ভয়াবহ আগুন ধরে 25 জন মারা যায়, তখন দোষ হয় সরকার, দোষ হয় ওই স্থানীয় যারা আছেন তাদের, সরকারের দোষ হয় না, তাই তো? সেখানে সরকারের রেসপন্সগুলো কি কি আছে দেখো তো। আর এখানে সরকারের রেসপন্স কি কি আছে? আমরা তৃণমূল কংগ্রেস সরকার দায়বদ্ধ প্রশাসনিকভাবে এবং একই সঙ্গে রাজনৈতিক দল হিসেবে। ফলে আবারও বলছি, বিজেপি আগুন নিয়ে খেলছে, এই আগুনে বিজেপির হাতই পুড়বে। চলো রণজিৎ দা, মানে আপনি ডেফিনেটলি এটা অভিযোগ করবেন যে দেশের বিভিন্ন প্রান্তের জায়গা ভারত সামনে নিয়ে আসা হচ্ছে, ভারতের বিভিন্ন প্রান্তের পরিস্থিতি, কিন্তু বাংলার দিকে নজরটা কি কম? আমি আসছি অরিজিৎ দার কাছ থেকে, ডেফিনেটলি উত্তর নেব। অবশ্যই মানে আমরা যে জায়গায় ছিলাম, যেটা প্রদীপ্তদা বলছিলেন, বড় অভিযোগ তিনি তুললেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে অরিজিৎ দার থেকে রিপ্লাই নেব। তার আগে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের একটা মন্তব্য আমরা পাচ্ছি, একই সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই প্রসঙ্গে মন্তব্য করছেন। দুটো মন্তব্য শোনাই, তারপর আমি আলোচনায় আসছি। শোনো। এই আগুন লাগার পর আগুন কোনো জায়গায় অসাবধানতায় লাগতেই পারে, কিন্তু ফায়ার ব্রিগেড তাদের কি ভূমিকা, ডিজাস্টার ম্যানেজমেন্টের কি ভূমিকা, এবং শুধু তাই নয়, কতজন মানুষ মারা গেছেন সুনির্দিষ্টভাবে বলার ক্ষেত্রে কেউ কেউ বলছেন 8 জন, মাথার খুলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পোড়া মাংস এগুলো সব পাওয়া যাচ্ছে। প্রায় 20 জনের ওপরে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না যাদের, অথচ সরকার বলছেন, কেউ কেউ 23 জনও বলছেন। আমার প্রশ্ন এখানে, যে মাল্টি স্টোরের বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে, সেগুলো কি ল্যান্ড কনভার্সনের পর হয়েছে? কোন আইনের বশে এগুলো হয়েছে? এখানে ত্রাণ বন্টন করতে গেলে সাংসদকে ধরে মারা হচ্ছে। কোভিডের সময় নির্বাচিত বিজেপির জনপ্রতিনিধি, বিধায়ক, সাংসদরা তারা নিজের এলাকায় ত্রাণ পর্যন্ত বন্টন করতে পারেনি। এ ধরনের একটা মানে হৃদয় বিদারক ঘটনা, একটা বেআইনি নির্মাণ হলো রামসার ট্যাগ প্রাপ্ত ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের উপরে। সেখানে কি করে এত দাহ্য পদার্থ এসে পৌঁছলো, কারোর কোনো নজরদারি নেই। সরকারের দমকল ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, তার কোনো আধুনিকীকরণ নেই। দমকল মন্ত্রী তিনি খেলামেলা নিয়ে আছেন সরকারের মতো। তো সেখানে যদি যাদের সবকিছু জীবন শেষ হয়ে গেল, তারা সেখানে পৌঁছয়, সেখানে পর্যন্ত স্লোগান, সেখানে আমাদের কর্মীদের উপরে আক্রমণ করা হয়েছে গতকাল রাত্রে। মৃত্যুর প্রকৃত সংখ্যা কত সেটা পর্যন্ত জানা যায়নি। বহু মানুষ এখনো নিখোঁজ আছেন। যে পরিসংখ্যান সামনে আসছে, সংখ্যাটা তার থেকে অনেক বেশি। অরিজিৎ দা, প্রত্যেকের সংখ্যা বেশি বলছেন, অনেক বেশি। দেখুন, যে ঘটনা ঘটেছে খুব প্যাথেটিক, এবং যারা মারা গেছেন অত্যন্ত সমাজের অন্তজ মানে খেটে খাওয়া শ্রেণীর মানুষ। যেভাবে তারা মারা গেছেন, মানে হিন্দু শাস্ত্রে যেটা বলে যে বিভিন্ন অপঘাত মৃত্যুর মধ্যে সবচেয়ে কষ্টকর হচ্ছে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া। তো অকল্পনীয় যন্ত্রণা নিয়ে মানুষগুলো মারা গেছেন। সুতরাং তাদের মৃত্যু নিয়ে রাজনীতি কাম্য নয়, এবং ভারতীয় জনতা পার্টি করেও না। সমস্যা হলো যে, যেটা বলছিলেন যে 32 ঘন্টা পরে দমকল মন্ত্রীকে কেন প্রথম খেলার মাঠে দেখা গেল। আমি একটা বিষয়, বা আমরা একটা বিষয় আজকে বুঝতে পারলাম, যে দমকল মন্ত্রী দীর্ঘদিন ধরে তৃণমূল করলেও সামান্যতম হলেও লজ্জাবোধ এখনও ওনার শরীরে অবশিষ্ট আছে। এটা কিন্তু একটা ভালো দিক, যে ন্যূনতম লজ্জাবোধ, যেটা অধিকাংশ তৃণমূলের কর্মী বা নেতাদের নেই, বিশেষ নেতাদের, আমি কর্মী বলবো না, নেই, ওনার রয়েছে। কেন বলছি? কারণ এই ঘটনার দুটো অ্যাঙ্গেল রয়েছে। একটা অ্যাঙ্গেল আপনারা দেখালেন, যে জলাজমি ভরাট, আর দ্বিতীয় অ্যাঙ্গেল হচ্ছে অগ্নিকাণ্ড। আমি দুটো অ্যাঙ্গেলেই বলছি ডাইরেক্টলি সুজিত বোসের দিকে। সেই লজ্জায় উনি আসতে পারেন। কিভাবে দুটো দিক আমি জানি না, কতটা সময় পাবো, ছোট্ট করে বলি। এই যে জায়গাটার কথা বলা হচ্ছে, এই জায়গাটার নাম চেঞ্জ হয়ে গেছে, জানেন তো? ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, যেটা বলছিলেন অ্যানালিস্ট, যে রামসরের অন্তর্গত, রামসর প্যাক্টের অন্তর্গত, যে ওখানে কোনো রকম কোনো ছেড়তানি করা যায় না, কোনো ভরাট তো দূরের কথা, ওখানে একটা মানে একটা মাটির ঢিপি ফেলারও অধিকার আমাদের থাকা উচিত নয় আইনত। সেই জায়গাটার নাম অ্যাকচুয়ালি হচ্ছে চৌবাগা, পশ্চিম চৌবাগা। নাম চেঞ্জ হয়ে গেছে। গুলশান কলোনি, নাজিরাবাদ, বিভিন্ন সমস্ত বাঁধ, কলোনি, নগর গড়ে উঠেছে। এবং এদের যে স্ফীতি কবে থেকে, বছর 8-10 ধরে এই জিনিসগুলো এভাবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে, যেখানে বাসিন্দা 3 লক্ষ, ভোটার কত? 3000। 2 লক্ষ
2,97,000 লোকের কোনো ট্রেস পাওয়া যায় না যে তারা কারা, কোথা থেকে এলো। রাতারাতি ইমারত গজিয়ে উঠলো, স্কোয়ার ফিট বিক্রি হচ্ছে কাঠা বিক্রি হচ্ছে 70 থেকে 80 লাখ টাকা করে। এইভাবে যে জলা জমিটার শেষ করে দিল। জায়গাগুলো কোনগুলো? বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের 57, 58, 36 তিনটে ওয়ার্ড, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের 108 নম্বর ওয়ার্ড। অর্থাৎ মিলে জুলিস খাচ্ছে ভালো। যে কথা বলছিলাম সুজিত বাবুর কেন একটু দেরি হলো, দুটো কাণ্ড, দুটো জিনিস। এক, এই ভরাটের সবচেয়ে বড় পথিকৃৎ যদি পশ্চিমবঙ্গে কেউ থাকে তিনি হচ্ছেন সুজিত বোস। কোথায়? বাড়ির পাশে, জানো ওনার বাড়ির পাশে যেখানে উনি ওই যে একটু আগে বলছিলেন মেলা খেলা চলে, কোথায় চলে? ওনার বাড়ির পাশ দিয়ে, অর্থাৎ দক্ষিণদারি থেকে শ্রীভূমি হয়ে যে নয়াঞ্জলিটা দীর্ঘ শতকের পর শতক ছিল, আজকে গেলে ওখানে দেখতে পাবেন কমার্শিয়াল পার্কিং লট, কোটি কোটি টাকার ইমারত, বিশাল বড় বড় অট্টালিকা ঝা চকচক করছে। ক্রিমটা কে খেয়েছে? এই সুজিত বোস। উনি কথা বলবেন কি করে ওখানে গিয়ে ভরাটের বিরুদ্ধে? দুই, দমকল মন্ত্রী উনি, ওনার পারফরমেন্সটা একটু ছোট্ট করে বলি। কলকাতায় মানে পশ্চিমবঙ্গে টোটাল দমকল কেন্দ্র অফিসিয়াল জানি না কতগুলো, কিষাণ মান্ডি, মুখ্যমন্ত্রীর খোলা কিষাণ মান্ডির মতো কতগুলো আছে, 144টা, এবং সেখানে অ্যাপ্রুভড স্টাফ সংখ্যা হচ্ছে 9,415, যার 50% প্রায় আনফিল্ড, ফাঁকা। তাহলে কাজ চলছে কি দিয়ে? একটা টার্ম ইউজ হচ্ছে, যেমন পুলিশের সাবস্টিটিউট, পুলিশ রিটায়ার করে গেলে আর রিক্রুট হয় না, সিভিক ভলেন্টিয়ার, এখানে হচ্ছে এএফপি, অক্সিলারি ফায়ার পার্সোনেল। তারা কারা? একজন স্থায়ী দমকল কর্মীকে ঠিকমতো কাজ, ওই যে সুজিত বাবু বলছিলেন না যে খুব অসুবিধা হয়েছে উদ্ধার করতে, কাটতে কাটতে যেতে হয়েছে, হবেই তো। একজন স্থায়ী দমকল কর্মী 6 মাসের ট্রেনিং এর পর ডিউটি জয়েন করেন, যেখানে এই এএফপি অক্সিলারি ফায়ার ফোর্স মাত্র 1 মাসের ট্রেনিং। আর পেমেন্ট স্কিম দারুণ, পার ঘন্টা ফায়ার অপারেটর হলে 60 নয় 7 টাকা, লিডার হলে 9 টাকা, টিম লিডার হলে, আর অফিসারের সাবস্টিটিউট হলে 12 টাকা। বুঝলাম। এই ঘটনা, এই যে অপদার্থতা। আরেকটা ছোট্ট কথা বলে দিই, সময় সংক্ষিপ্ত, একটা ছোট্ট সংক্ষিপ্ত। দমকল মন্ত্রী যাবেন কি করে? 2022-এর ডিসেম্বর, এই শীতকাল, ওনার বাড়ির পাশে দত্তাবাদের বস্তি আগুন লেগে পুড়ে তছনছ ছাই হয়ে গেছিল। যে নিজের ঘরের পাশে আগুন নেভাতে পারে না, যে নিজের ঘরের পাশে ভরাট করে নয়নজলি বুঝিয়ে দেয়, সে ওখানে গিয়ে কি মুখ দেখাবে? আমি চন্দনদার কাছে আসবো। যারা এতগুলো কথা বলে তারা কোর্টে কিছু প্রমাণ করতে পারে না, কারণ দিনের শেষে ওরা তো বলে কোর্ট আছে, কোর্টে যান, ওরা তো বলে, আমরা বলি না। তো কোর্টে গিয়ে প্রমাণ করে দিন এই যে অভিযোগগুলো করলেন সেটা সত্যি। আসলে যারা আড়াবলি বিক্রি করে দিতে পারে আদানিদের কাছে, আর যারা অগ্নিবীর এনে দেশকে সুরক্ষার হাত থেকে বেড়ে দিতে পারে, 40 জন জওয়ান শহীদ হয়ে যায়, আরডিএক্স ঢুকে যায়, বা 28 জন জনগণ শহীদ হয়ে যায়, লোকজন ঢুকে যাচ্ছে, তাদের কাছ থেকে এই জ্ঞানগুলো শুনবো না। আমরা দায়বদ্ধতার সঙ্গে এর প্রতিরোধ করে দেবো। মানে রাজনীতি চলবে আলটিমেট মনে হচ্ছে, তাই কি চন্দনদা? মানে যা অবস্থা, দেখো অবস্থার বিশ্লেষণ করতে তো আমরা এখানে বসেছি, কিন্তু আমরা সম্ভবত এই মৃত্যুর বিনিময়ে কোনো রাজনীতি করব না, এরকম একটা ভূমিকা আমাদের থাকার প্রয়োজন। কারণ তথ্যগত দিক থেকে যে প্রশ্নটা এখানে প্রথম থেকে আসছে, তাতে প্রদীপ্ত যে তথ্যগুলো দিয়েছে সারা ভারতবর্ষ জুড়ে যে প্রসঙ্গ, রামসার অ্যাক্ট অনুসারে বা প্যাক্ট অনুসারে, সেটা তো ইন্টারন্যাশনাল প্যাক্ট, এবং এই ওয়েটল্যান্ডটাকে ওয়ার্ল্ডে সব থেকে বড় ওয়েটল্যান্ড ডিক্লেয়ার্ড ছিল কোনো একটা সময়, যেটা ভরাট হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সেই একটা হয়েছে 2002, এবং 2002-এর পরবর্তী সময় থেকে আমরা দেখেছি এক্সটেনশন। আমি তোমাকে একটু ব্যক্তিগত স্তরে একটা কথা বলে নিই। 1985 সালে কলকাতা কর্পোরেশন রিভাইভ করে এবং প্রথম নির্বাচনটা হয় 60-এর দশকের পরে, মডার্ন নির্বাচন আমরা যেটা বলি। আর আমার একটা সুযোগ এসেছিল তার পরের নির্বাচন 90 সালে লড়া, যখন 100টা করে সিট থাকতো, এক্সটেনশন হয়ে 141টা হয়ে 144টা সিট। এখন মোস্টলি এক্সটেনশনটা কোন দিকে? সে এক্সটেনশনের মডেলটা কিন্তু ঠিক ওই অঞ্চল যে ওয়েটল্যান্ডগুলো ভরাট হয়েছে, এবং খুব স্বাভাবিক কলকাতা কর্পোরেশনের অ্যাম্বিটের মধ্যে এসছে। লেট আস আন্ডারস্ট্যান্ড টেকনিক্যালিটি। ইনফ্যাক্ট যখন রামসার প্যাক্ট ঘোষণা করলো যে ওয়েটল্যান্ডটাকে কোনো অবস্থাতে বোঝানো যাবে না, কোনো অবস্থাতে কনস্ট্রাকশন করা যাবে না, অকুপাই করা যাবে না, এবং কমার্শিয়াল লিভিং সবসময় অ্যাগ্রো কমার্শিয়াল লিভিং হবে, ঠিক সেই রকম জায়গাতে এখানে কি হলো, পুরোপুরি একটা মডার্নাইজ সিটি বা স্যাটেলাইট সিটির হয়ে দাঁড়াবে। এটা তো বাস্তব। এই জায়গাটাতে দাঁড়িয়ে আমি তোমাকে ভেরি ইনসাইড গেমের কথা বলছি। এখানে ববি হাকিম মেয়র হিসেবে যদি গিয়ে থাকেন তাহলে ওনার কোনো ভূমিকা নেই। তার কারণ
ববি হাকিমের যে অংশ বা কলকাতা কর্পোরেশনের যে অংশ 2002-এর পর থেকে যে এক্সটেনশনটা হয়েছে তার একটা ব্যাপক ইতিহাস আছে, সবাই জানি, আমি নতুনভাবে কিছু বলছি না, কারণ উনি তখন মেয়র ছিলেন না, যেমন ঠিক তেমন তার আগে কারা কারা মেয়র ছিলেন এবং কারা কারা অ্যাডমিনিস্ট্রেশনটা চালিয়েছে। দ্বিতীয় প্রসঙ্গটা হচ্ছে যে তোমার এই এক্সাম্পলগুলো আসবে, আমরা একটা জিনিস খুব ভালো করে দেখতে পাই, সেটা হচ্ছে আমরা একটা জিনিস শুধুমাত্র পরিবেশের ক্ষেত্রে তো বায়োডাইভার্সিটিরও প্রশ্ন আছে। বায়োডাইভার্সিটিতে ওখানে 250 রকম প্রজাতির প্রাণীর বাস, যার জন্য তোমার ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড অথরিটি ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটিটা তৈরি করা হয়েছে এবং সেখানে স্পেসিফিক ইনফরমেশনসগুলো দেওয়া আছে যে ম্যাপের কথা মেয়র মিস করে গেলেন। আমি বলি বাস্তব কথা সৌমেন্দ্রবাবু, ম্যাপ ওখানে আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে 12,500 হেক্টর ল্যান্ড, এই ল্যান্ডের ঠিক কত পরিমাণে ওই ম্যাপ দেখাচ্ছে যে আলটিমেটলি বেঁচে আছে। ইনফ্যাক্ট আমি তোমাকে যেটা বলি, কনস্ট্রাকশনের বা সো কল্ড ওই জমি মাফিয়ার অ্যাম্বিটের বাইরে গিয়ে বেঁচে আছে, সেটা ক্যালকুলেশন সবার আগে ঠিক আছে। ঘটনা ঘটে গেলে আমরা সবাই তার প্রতিবাদ করি, সবাই সন্তপ্ত হই, কিন্তু বাস্তব চরিত্রের ক্ষেত্রে নজর দিই না, আরেকটা ঘটনার জন্য অপেক্ষা করি। একদম। আমি সৌমেন্দ্রবাবুর থেকে একদম সংক্ষিপ্ত জাস্ট এই জায়গায় রিপ্লাইটা নেব, কারণ তারপর বিরতিতে আমাকে যেতে হবে। সৌমেন্দ্রবাবু কি বলবেন, মানে আটকাবো কি করে এগুলো, আগামী দিনে কি আটকানো যাবে আদেও? আমি প্রথমেই বলি যে মুকুন্দপুরের পেছনে গুলশান কলোনি, ওটা হয়ে গেল রেসিডেন্সিয়াল জোন, আর আনন্দপুরের পেছনে আরবানার পেছনে নাজিরাবাদ, এটা হয়ে গেল ইন্ডাস্ট্রিয়াল জোন। এটা টোটালটাই মানে ভায়োলেশন হলো, কিন্তু আটকাবেন কি করে? আটকাতে গেলে যাদের দায়িত্ব আছে পরিবেশ দপ্তরে তাদেরকে দেওয়া উচিত। আপনাদের উচিত জার্নালিস্টরা ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড এবং ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটিকে গিয়ে তাদের জবাবটা চাক। এই দুজন লোকই সরাসরি বলতে পারবে কেন আটকানো হয়নি এবং আটকাবে, ফিউচারে আটকাবে কি করে। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এইটার জন্য যেমন জীববৈচিত্র্য আমাদের নষ্ট হলো, সেরকম আমাদের কলকাতা যদি অতিবৃষ্টির কারণে ডুবে যায়, কেউ কলকাতাকে বাঁচাতে পারবে না। কলকাতার বায়ু দূষণ, জল দূষণ সব কিন্তু এটার জন্য হচ্ছে, এবং কলকাতা গুরুত্ব রাখে একেবারে। সৌমেন্দ্রবাবু আপনি যেটা বললেন, আমি ধন্যবাদ জানাই আপনাকে, আপনি এতক্ষণ সময় দিয়েছেন আমাদের সঙ্গে, এতক্ষণ ছিলেন, অসংখ্য ধন্যবাদ সৌমেন্দ্র মোহন ঘোষকে। এবং খুব স্বাভাবিক, মানে এর পরবর্তীতে কি দায়িত্ববোধ যাদের রয়েছে তারা কিভাবে সেটাকে অ্যাপ্লাই করবেন, কিভাবে এগোবেন, সেটা দিকে আমাদেরও নজর রয়েছে, কঠোর নজর থাকবে ডেফিনেটলি। একটা বিরতি নিই, বিরতির পর দাঁড়িয়ে যে প্রান্তে ফিরতে হবে আমাদের, মমতা বন্দ্যোপাধ্যায়, এসআইআর, অখিলেশ যাদব, সিঙ্গুর, অনেক বড় বড় ইভেন্ট আগামীকাল, গুরুত্ব রাখে। তাই আগামীকাল দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আগে খুব গুরুত্ব রাখছে, কারণ নবান্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পাল্টা সভা সেখানে করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর সিঙ্গুর থেকে তিনি দিল্লি চলে যাবেন। কিন্তু এরই মাঝে অখিলেশ যাদব আসলেন নবান্নে, বৈঠক সারলেন, সেখান থেকে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ বার্তা তিনি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে। এসআইআর আবহে আবার বিশেষ পর্যবেক্ষণ দিল এদিকে সুপ্রিম কোর্ট। তবে নজর রাখতে হবে আজ অখিলেশ যাদবের বার্তার দিকে। গুরুত্ব রাখছে ডিজিটাল ডাকাইতি। ইডি, সিবিআই নাম করেননি, কিন্তু কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সরব হয়ে একেবারে সুর চড়িয়ে দিলেন তিনি। কি বললেন অখিলেশ যাদব, শুনুন। पूरे देश में अगर भारतीय जनता पार्टी से कोई मुकाबला कर रहा है तो यहाँ की मुख्यमंत्री आदरणीय ममता बनर्जी जी मुकाबला कर रहे हैं, और यही मुकाबला करने से भारतीय जनता पार्टी से मुकाबला किया जा सकता है। जितना तकलीफ परेशानी ये चुनाव को लेकर के दे सकते थे, और एसआईआर सच्चाई जो एसआईआर की ये है, बिहार के लिए एसआईआर आया कि नहीं आया वो अलग बात थी, लेकिन एसआईआर जो लेकर के आए हैं ये लोग, ये लाए हैं आपके स्टेट वेस्ट बंगाल के लिए। एसआईआर एनआरसी था, क्योंकि कई लोगों को नागरिकता साबित करनी पड़ी। अभी तक तो हम वोट चोरी की बात कर रहे थे, लेकिन मैं बधाई देना चाहता हूं दीदी को कि जिन्होंने डिजिटल डकैती को बचा लिया। सोचिए, डिजिटल डकैती की उन्होंने, वो क्या हासिल करना चाहते थे? आपकी जो डेटा है उसको हासिल करना चाहते थे। ডিজিটাল ডাকাতি রুখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে ধরনের পরিস্থিতি মানে চলছে আর কি পশ্চিমবঙ্গকে নিয়ে,
সেখানে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বিজেপির বিরুদ্ধে লড়াই করে এগিয়ে যাচ্ছেন। গুরুত্বপূর্ণ বার্তা এক্ষেত্রে দাঁড়িয়ে আমি অরিজিৎ দাকে দিয়ে শুরু করবার চেষ্টা করব, কারণ এই বার্তা অরিজিৎ দা কীভাবে আপনারা দেখেন, আপনাদের কি মন্তব্যের পরিপ্রেক্ষিতে? প্রথমেই বলি, বাঙালি অস্মিতার তথাকথিত ধ্বজাধারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে বা দাঁড়িয়ে ওই যে এতক্ষণ ধরে যিনি ডায়লগবাজি করলেন, কি ভাষায় বললেন বোধহয় আমি জানি না, বা আরেকবার একটু শুনলে বোঝা যাবে, উনি বহিরাগত নন। মমতা ব্যানার্জির কাছে উনি বহিরাগত নন, উনি বনগা লোকাল ধরে বারাসাত থেকে উঠেছিলেন আর গিয়ে হাওড়াতে নেমেছেন আর মমতা ব্যানার্জির পাশে বসে পড়েছেন, অন্তরাগত, বহিরাগত নয়। যাই হোক, সে যেতেই পারেন, গণতান্ত্রিক দেশ, এগুলো ওনারা বলেন, আমরা বলি না। একটু মনে করিয়ে দিলাম। এই যে এখন কথা হচ্ছে যে ওই যেখানে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব বক্তৃতাবাজি করছিলেন, ওর থেকে কয়েক কিলো মানে গঙ্গার ঠিক ওপারেই ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের কথাটা মনে পড়ে যাচ্ছে। আপনারও মনে আছে নিশ্চয়ই, আপনি তো সাংবাদিক, আপনার মনে থাকবেই যে মঞ্চ জুড়ে কত নেতা সবাই হাতে হাত ধরে হাত তুলে জিতছি 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 বলল। তারপর যেই একজন বলল আচ্ছা প্রধানমন্ত্রীটা কে হবে, ব্যাস মঞ্চ খালি। তা এ হচ্ছে ওই ভাঙা সাইকেলের নেতা। তো 250+ থেকে নিজের দলকে, মানে মুলায়ম সাহেব যখন ছিলেন 250-র উপর সমাজবাদী পার্টির বিধায়ক সংখ্যা ছিল, সেখান থেকে ওনার সুপুত্র সেই সাইকেলে পাংচার করে দিয়ে টিউব ফুটো, টায়ার ফুটো, প্যাডেল ভাঙা করতে 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 এখন 105টা দল মিলে SP+ বলে যেটাকে 111 এসে দাঁড়িয়েছে। আর চিন্তা নেই, যোগীজির নেতৃত্বে উত্তরপ্রদেশে যেভাবে ক্রিমিনাল দমন হচ্ছে এবং উন্নয়ন হচ্ছে, তাতে করে ওটা আগামী দিনে ওই পাশের একটা কেটে 10-এর ঘরে নেমে আসবে, এটা নিয়ে কারোর আর কোনো সন্দেহ নেই। এখন ব্যাপারটা হচ্ছে খেয়ালি পোলাও পাকাতে পারেন। আপনি বলছিলেন দিল্লি যাওয়ার কথা এবং তার সাথে একটা সিঙ্গুরের কথাও বললেন। আমি জানি না যে নির্লজ্জতার কোন লেভেলে গেলে তারপরেও মমতা ব্যানার্জির মতো ব্যক্তিত্ব সিঙ্গুরের মাটিতে পা রাখার কথা ভাবেন। কারণ যে সিঙ্গুর পশ্চিমবঙ্গের গর্ব হতে পারত, যে সিঙ্গুর নিয়ে রতন টাটার মতো ব্যক্তিত্ব বলেছেন যে মমতা ব্যানার্জি আমার মাথায় রিভলভারটা শুধু ঠেকাননি, ট্রিগারটাও টেনে দিয়েছেন, সেই সিঙ্গুরের মাটিতে মমতা ব্যানার্জি যাচ্ছেন। কিন্তু প্রধানমন্ত্রীর যে বার্তা শোনার অপেক্ষা করেছিলেন কেউ পাননি সিঙ্গুর থেকে, এই টাটার ইন্ডাস্ট্রি নিয়ে, এটাও আক্ষেপ আর কি সেখানকার কৃষকরা করেছে। এটা তৃণমূলের কিছু নেতার কুম্ভীরাস্ত্র। আসলে ওনারা তো এ যাবৎকাল পর্যন্ত ওখানে সর্ষে ফুলের চাষও করতে পারেননি, হঠাৎ করে এই একটা ন্যারেটিভ ছড়াবার চেষ্টা করেছিলেন। কিন্তু যারা সুস্থ বুদ্ধির মানুষ তারা জানেন নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি কোনো প্রাইভেট কোম্পানির মুখপাত্র নন। তিনি কোথাও দাঁড়িয়ে বলে দিতে পারেন না যে এই প্রাইভেট কোম্পানি এখানে আসছে আর অমুক কোম্পানি ওখানে যাচ্ছে, এটা উনি বলে দিতে পারেন না বা বলা উচিত নয়। সেটা বলার জন্য আমাদের ডক্টর সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, পরিষ্কার বলেছেন যে পশ্চিমবঙ্গের কোথায় কোন শিল্পপতিকে ভারতীয় জনতা পার্টি যখন সরকার প্রতিষ্ঠা করবে আমন্ত্রণ জানানো হবে, এটা তো পশ্চিমবঙ্গ বিজেপির নেতারা ডিসাইড করবে। প্রধানমন্ত্রী কেন ট্রাবল নিতে যাবেন? শিল্প নিয়ে এত কথা বলেন, সেখানে মুখ্যমন্ত্রী একটা কথা খুব পরিষ্কার বলে গেছেন। কিন্তু কি বলেছেন প্রধানমন্ত্রী? একটা কথা খুব পরিষ্কার বলে গেছেন যে পশ্চিমবঙ্গ অত্যন্ত শিল্প সম্ভাবনাময়, কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই সিন্ডিকেট রাজ মাটিতে পা রাখলেই, শিল্পপতি পা রাখলেই কাঠমানি, তোলাবাজি, আর ইভেন একটা সাধারণ মানুষ একটা বাড়ি করতে গেলেও ইট সিমেন্টের ভাগের টাকা দিতে হবে, ততক্ষণ পর্যন্ত। আমি এই বাইট মানে বক্তব্যটাও শোনাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন এসেছিলেন সেদিনের বক্তব্য সিঙ্গুরের মাটি থেকে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প উন্নয়ন নিয়ে কি বার্তা দিয়েছেন, দুটো বক্তব্য শুনুন। पोर्ट और नदी जलमार्ग से जुड़े प्रोजेक्ट का शिलान्यास और उद्घाटन हुआ है। ये पश्चिम बंगाल के विकास, भारत के विकास के लिए बहुत महत्वपूर्ण है। ये वो पिलर है जिनके ऊपर पश्चिम बंगाल को मैन्युफैक्चरिंग, ट्रेड और लॉजिस्टिक का एक बड़ा हब बनाया जा सकता है। जैसे आप देखा इंटरनेशनल कन्वेंशन सेंटर हुआ, राजारहाट न्यू टाउन हुआ, जैसे हमारा इको पार्क हुआ, हमारा वॉक्स म्यूजियम हुआ, और सारी चीज़ होने जा रहा है। 6 इकोनॉमिक कॉरिडोर होने जा रहा है। ये आप लोगों को ही करना है, इंतज़ार कीजिए 4-5 दिन। बाद बाकी इधर में पहले क्या था, अभी कितना यूनिवर्सिटी बन गया, कितना प्राइवेट भी मेडिकल कॉलेज बन गया, और पहले बंद था। 43 मल्टी सुपर हॉस्पिटल बन गया, हमारा कितना अभी स्कूल बन रहा है, कॉलेज बन रहा है,
फैक्ट्री बन रहा है, जो कहता है बंगाल में इंडस्ट्री चला जा रहा है, अरे वो थोड़ा है ना, जो चिट फंड होता है, आप जो फाइनेंशियल इरेगुलरिटीज करते हैं वो रजिस्टर करके रखता है, लेकिन उसको कंपनी नहीं है, वो बेनामी नाम से रजिस्टर करते हैं, उसका साथ कंपनी का कोई संबंध नहीं है, लेकिन जो बिजनेस करता है कोई नहीं गया और जाएगा भी नहीं। बंगाल इज फॉर ऑल, दिस इज योर होमलैंड, दिस इज योर मदरलैंड, and Bengal is famous internationally and nationally, and it is the gateway of Eastern region, Eastern India region, and also Southeast Asia. Now the destination is Bengal for industry destination. हम 6 इकोनॉमिक कॉरिडोर कर रहा है, आप लोगों को ही भाग लेना पड़ेगा। মণিময়দা এখানে আমি একটু ফোর্সফুলি রিকোয়েস্ট করে আমি ঢুকছি। মুখ্যমন্ত্রী ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কি উদাহরণ দিলেন, মানে হাসবো না কাঁদবো বুঝে পাই না। ওয়াক্স মিউজিয়াম, উনি নিউ টাউনের এই ইন্ডাস্ট্রির কথা বললেন, ইকো পার্ক এই বলছেন ইন্ডাস্ট্রির কথা, ঠিক এই মানসিকতার জন্য পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি নেই। যে মুখ্যমন্ত্রী ওয়াক্স মিউজিয়ামকে বলেন, আমি একটা ছোট্ট কথা বলবো, আমাকে বিরতি নিতে হবে, আমি একদম আসবো অরিজিৎ দা, ডেফিনেটলি আসছি পরবর্তীতে। গলাবাজি করার ফিরলাম বিরতির পর, ক্লিয়ারিফাই করতে চাইছেন অরিজিৎ দা আলোচনায়, 25 সেকেন্ড যুক্ত করছি আমি আর অরিজিৎ দা। আমি যেটা বলছিলাম যে শিল্পময় সম্ভাবনা মুখ্যমন্ত্রীর ভাষায় হচ্ছে মাদার ওয়াক্স মিউজিয়াম আর ইকো পার্ক, কিন্তু সেটা আমি বলছি না, আমি বলছি এগুলো যা হয়েছে, আমার বক্তব্য সেটা নিয়ে না। আমার বক্তব্য হচ্ছে নতুন সম্ভাবনা তো পরবর্তী কথা। আপনি যে 2016 সালে জেসপ অ্যাকুইজিশন অ্যাক্ট 2016 আর ডানলপ অ্যাকুইজিশন অ্যাক্ট 2016 করে দুটো কোম্পানি হাতে তুলে নিলেন, আমি দমদমের ছেলে, আমার বাড়ির পাশে জেসপ, সেই জেসপ কারখানা আজ পর্যন্ত সেখানে একটা ব্লেডও তৈরি হয়নি। আমি শুধু একটা ছোট্ট কথা, আমি 25 সেকেন্ড করে নিই। এই জেসপ কারখানা ছিল পশ্চিমবঙ্গের গর্ব, কারণ এই জেসপ কারখানা ভারতবর্ষকে প্রথম রেল মানে ইএমইউ ইউনিট, প্রথম ফরাক্কা ব্যারেজের স্লুইস গেট, প্রথম স্টিম ইঞ্জিন, রোলার, এগুলো যেসব কারখানা দিয়েছিল। আচ্ছা, সেই যেসব কারখানা 2016 থেকে আজ পর্যন্ত কি হয়েছে, লোকাল তৃণমূল কাউন্সিলররা চারদিকে দেওয়ালে গর্ত করে করে রোজ বার করে পুলিশের প্রোটেকশনে লোহা লক্কর মেশিন বার করে বেচে দিল। এই হচ্ছে উন্নয়ন। গলাবাজি ঠিক আছে, উন্নয়ন এতটাই হয়েছে যে বলুন না যেসব কারখানা অরিজিৎ একটা জায়গা খুব মিস করে যাচ্ছে, আরো 5টা কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে, যেসবের ব্যাপারটা একটু বলে আরো 5টা কোম্পানি চলে গেছে, যেমন হিন্দুস্তান কেবলস লিমিটেড, হিন্দুস্তান কেবল লিমিটেড চলে গেছে, সেন্ট্রাল ইনল্যান্ড, দেখো আমি চিৎকার করতে বারণ করে দিই, আমি কিন্তু দেখো বিজেপির এই স্বভাব, দর্শক বন্ধু বুঝতে পারছেন তো, এই গলাবাজি করেই আসছে, আবার সন্ত্রাসের নিচেই আসছে। সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড, বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি লিমিটেড, ন্যাশনাল জুট ম্যানুফ্যাকচারার কোঅপারেশন লিমিটেড, বার্ডস জুট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড, এগুলোও চলে গেছে। এই 5টা কোম্পানিও মিস করে গেল। এগুলো হচ্ছে 5টা মেজর সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস। একটা অভিযোগ আইএনটিটিউসির জন্য হয়েছে, দিক আমি এখনই মুখপাত্র পদ ছেড়ে চলে যাবো, এক্ষুনি এই মুহূর্তে। আরও আছে, স্যার নিশ্চয়ই যোগ করে দেবেন, 5টা মনে পড়েছিল দিয়ে দিলাম। 1 নম্বর। 2 নম্বর, গলাবাজি করার সময় যখন সিঙ্গুর নিয়ে কথা বলছে, ভুলে যাচ্ছে সিঙ্গুরে রাজনাথ সিং কেন এসেছিলেন, ভুলে যাচ্ছেন তথাগত রায় কেন এসেছিলেন, আর মুখপাত্র নাকি হতে পারবে না কোনো প্রাইভেট কোম্পানির। প্রাইভেট কোম্পানির মুখপাত্র না হওয়ার প্রধানমন্ত্রীর উদাহরণ টানছেন, কিন্তু প্রধানমন্ত্রী ওখানে প্রধানমন্ত্রী হিসেবে বক্তব্য রেখেছেন কি? ওটা কিসের সভা ছিল? বিজেপির সভা ছিল না? তো বিজেপির সবাই কি প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন নাকি? গুলিয়ে ফেলছেন আপনি বলছেন। 2, প্রধানমন্ত্রী বিজেপি সবাই নিশ্চয়ই বক্তব্য রাখেন না, বিজেপির নেতা হিসেবেই বক্তব্য রেখেছেন। আর 2, সিঙ্গুরে যখন কোম্পানি টাটা নিয়ে এত কথা হচ্ছে, তাহলে ওরা যখন ওই আম্বানির কোম্পানি উদ্বোধন করতে দেশে বিদেশে চলে যায়, তখন কোন পার্টির মুখপাত্র থাকে, কোন ব্যক্তির মুখপাত্র থাকে? মানে যখন গলাবাজি করার দরকার হয় তখন ইনফরমেশন থাকবে না। 2 নম্বর, আমি অনেক উত্তর দেওয়ার আছে, তোমার কথা উত্তর দিয়ে দিই। 1.5 লক্ষ বেশি কোম্পানি রেজিস্টার্ড হয়েছে, 6,000 চলে গেছে, 6,600 চলে গেছে, আর 1.5 লক্ষের বেশি এনরোলড হয়েছে। 1.5 লক্ষ থেকে 6,000, এই যে দিলাম তো, 1.5 লক্ষ থেকে 6,000। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সে চলে যাও, সেখানে 2025 সালের মার্চ মাসের রিপোর্ট কেন্দ্রীয় সরকার দিয়ে রেখেছে, দেখো 6,600 যেমন চলে গেছে, 1.5 লক্ষর বেশি এনরোলড হয়েছে। যুক্তিটা হয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে, সৌরভ অধিকারীর সঙ্গে যে চুক্তিটা হলো, ওই যে জেএসডব্লিউর সাথে জেএসডব্লিউর বিরুদ্ধে শুভেন্দু অধিকারী কেটেছিল, শালবনীতে ককেজি লোহা তৈরি হলো, অধিকারী কেটেছিল তো জেএসডব্লিউ, শালবনীতে ককেজি লোহা তৈরি হলো, অধিকারী জেএসডব্লিউ কেটেছে, ডালমিয়া কেটেছে, শুভেন্দু অধিকারী কে জিজ্ঞেস করে নাও, ককেজি লোহা তৈরি হলো। আবারও বলছি, শুভেন্দু অধিকারীকে যাও, শুভেন্দু অধিকারীর কাছ থেকে তথ্য নাও,
তথ্য নিয়ে জেনে নাও যে দুটো সিমেন্ট কারখানা উনি উদ্বোধন করেছিলেন, সেটার অবস্থা কি তুমি জেনে নাও। শুভেন্দু অধিকারী তোমার নেতা তো এখন, জেনে নাও যে দুটো সিমেন্ট কারখানার সঙ্গে সঙ্গে উনি 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 উদ্বোধন করলে তার ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটিও চলে আসে। তাহলে তো সুপ্রিম কোর্টের আজকে বক্তব্য আছে, আমরা এতেই আটকে গেলে হবে না। বেশ থামাচ্ছি চন্দনদা থেকে একটু ওপেনিয়ন নিয়ে নিই সংক্ষিপ্ত। বেশ আচ্ছা, আগামীকালটা একটু নজর রাখবো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন তার দিকে। উত্তর নেই তো তাই মজা করছে, উত্তর নেই তাই কারণ আমাকে বিরতি নিতে হবে, না হলে পরে চন্দনদা বেশ। বিজেপি তৃণমূলের বক্তব্য, প্রত্যেকেরই বক্তব্য নিজের কাছে তো বক্তব্য বস্তুনিষ্ঠ, ডেফিনেটলি এর একটা ক্লারিফিকেশন আছে, কিন্তু আমার কাছে বড় কনফিউজিং। এই চিৎকারটা থামিয়ে আমি যদি একটা কথা বলি, প্রথমে আমি অরিজিতের একটা প্রসঙ্গে যা সামান্যভাবে তুলি, ওই যে নেতারা হাতে হাত মিলিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মিলে সুর মেরা তুমহারা, আজও কিন্তু সেই ইন্ডিয়া ব্লকটা আছে। ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে 2024-এর পরে কিন্তু একজন নরেন্দ্র মোদী, যিনি 2019-এ ছিলেন মাইটি 56 ইঞ্চেস, তিনি কিন্তু নেমে গেছেন 26 ইঞ্চিতে, এবং তার দুটো ক্র্যাচ নিয়ে হাঁটতে হয়। সংখ্যা তত্ত্বে আমি আর বিশেষভাবে যাচ্ছি না, সেটা বাস্তব। 2 নম্বর প্রসঙ্গ হচ্ছে, নরেন্দ্র মোদীজি যখন বক্তৃতা করতে আসেন তখন উনি প্রাইমারিলি প্রধানমন্ত্রী নন, কারণ এমন একটা নির্বাচন বাউন্ড স্টেটে আমরা ধরেই নিই এটা বিজেপির বক্তব্য, বিজেপি সেটা কমপ্লাই করবে তার নির্দেশগুলো। এবং আমরা ওখানে সিঙ্গুরে দেখেছি নরেন্দ্র মোদীজি কোনো স্পেসিফিক প্রমিস করেননি যেটা সিঙ্গুরে হতে পারে। অর্থাৎ আমাদের দেখতে হবে আজকে যে স্টেটাস কো আছে ওই স্টেটাস কোতেই রয়ে গেছে। মমতা দেবী বলছেন এটা করেছি, বা কোনো নির্দিষ্ট প্যাকেজ প্রধানমন্ত্রী ওখানে ঘোষণা করেনি, জানি না আগামীকাল মমতা দেবী কি করবেন। দ্বিতীয় প্রসঙ্গটা হচ্ছে আরেকটু ব্যাংক্রাপসির কথা বুঝতে হবে, যে ওই সিঙ্গুর যেখানে দাঁড়িয়ে আজকে এত বড় বিপর্যস্ততা, সেখানেও কিন্তু একজন রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে হায়ার করতে হয়েছিল অন্য দল থেকে, এবং এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে। দাঁড়াও ফর এ সেকেন্ড, আর একটা কথা তোমাকে বুঝতে হবে, যে আজকে দাঁড়িয়ে যেসবের যে প্রসঙ্গটা এলো, যেহেতু আমি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে আমার ব্যক্তিগত বা প্রফেশনালি যুক্ত, আমি তোমাকে এটা বলতে পারি, এখানে দুবার কিন্তু এমপি ছিলেন তপন শিকদার এই জায়গাতে। এবং যখন এই রেজলিউশন অ্যাক্ট অফ এই যে অ্যাডপশন জেসপের প্রপোজাল বা জেসপ ডানলপের প্রপোজাল তখন হয়েছিল, গেস্কিন উইলিয়ামসও তার মধ্যে আছে সেন্ট্রাল গভর্নমেন্টে, সেক্ষেত্রে তার অ্যাকশনগুলো কি ছিল? বিজেপি গভর্নমেন্ট ছিল, উনি মন্ত্রী ছিলেন। সুতরাং বাস্তব চরিত্র হচ্ছে ইতিহাসটা বললাম। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় তো দিল্লি যাচ্ছেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে আমরা 23 তারিখ তার একেবারে ভাষণ শুনেছিলাম, যে বার্তা তিনি দিয়েছিলেন। দিল্লিতে গিয়ে কতটা চাপ বাড়াতে পারেন তিনি? কারণ ইতিমধ্যেই যেদি ঘোড়ার মতন ব্যবহার করতে পারে না নির্বাচন কমিশন, এটা সম্পূর্ণভাবে আজকে অবজারভেশন সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো এই প্রসঙ্গে অরিজিৎ দা কি মন্তব্য আপনার? হ্যাঁ, উনি নীতি আয়োগের মিটিং থাকলে যেটাই গেলে পশ্চিমবঙ্গের লোকের উন্নতি হয় সেটাই উনি জান না। উনি এই সংসদ নেতাজির মূল উদ্দেশ্য ছিল যেটা, নীতি আয়োগ পরিকল্পনা কমিশন ভেঙে দিল, তারপরে নীতি আয়োগ নিয়ে বলছে যেখানে বলতে দেবে না, টাকা দেবে না, বারংবার বলার পরেও যখন কোর্ট বলার পরেও প্রাণের যে অভিলাষা, ওনার প্রাণের অভিলাষা, নতুন সংসদ ভবনটা উনি এখনো বোধহয় পা রাখতে পারেননি। নতুন সংসদ ভবন দেখতে যাচ্ছেন, আমরা বলবো খুব সুন্দর একটা ভবন তৈরি করেছেন নরেন্দ্র মোদী। উনি যান, উনি দেখুন, উনি কর্তব্য পথে একটু হেঁটে মর্নিং ওয়াক করে আসুন, উনি এইটুকুই করতে পারেন, তার বেশি আর কিছু না। কারণ উনি স্পেনে যান, শালবনী শিল্প সৌরভ গাঙ্গুলিকে শালবনীতে কটা থালা তৈরি হয়েছিল, শালবনীতে কটা থালা তৈরি হয়েছিল, শুভেন্দু অধিকারী মালিক হয়ে গেছিল। মালিক কেন হবে? কারণ উনি ওই এলাকার লোক। শুভেন্দু অধিকারী যেমন মমতা বন্দ্যোপাধ্যায় কি মালিক নাকি? তুমি তো যে এলাকার লোক, সেই এলাকার সব কোম্পানি তুমি মালিক। বন্দ্যোপাধ্যায় কি যেসবের মালিক? তুমি বাগুইয়াটিতে থাকলে বাগুইয়াটি সব কোম্পানি তুমি মালিক। হাস্যকর কথা তো তুমি বলছো, হাস্যকর কথা তাহলে মানে সারা কথা। আরে যে রাজ্য সরকার অধিগ্রহণ করেছে, যেখানে রাজ্য সরকারের পার্ট হিসেবে শুভেন্দু অধিকারী করেছিল, তাহলে শুভেন্দু অধিকারী সেই উত্তর কেন দেবে না? বলো না, যে সরকারকে রেনোভেট করলে না কেন? অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারীকে গিলতে হচ্ছে, তো চোর যাকে বলেছিলে তাকে গিলতে হচ্ছে, এবং তার কাছ থেকে তথ্য আমরা পাবে না। শিল্পই তো শুভেন্দু অধিকারী তো ওখানে পিঠে কেটেছিল, এবং সেখানে হু করে উত্তর এই হচ্ছে রাজনৈতিক দৈন্যতা। শিল্প নিয়ে কথা হচ্ছে, উনি শুভেন্দু অধিকারী চলে গেছে। শুভেন্দু অধিকারী তো উত্তর করেছিল, আসলে উত্তর নেই তো। এই যে 5টা কোম্পানি
পালাচ্ছে, দেখুন কিরকম বেশ বেশ আমি 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 এখান থেকে একদম বিরত হতে হবে, আমাকে শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাই। প্লিজ প্লিজ আমাকে মাফ করবেন, চন্দনদার কাছে আমি যেতে পারলাম না, আমি ক্ষমা প্রার্থী। প্রত্যেকের কাছেই, আরও দর্শকদের কাছে অবশ্যই আগামীকালও পৌঁছবার চেষ্টা করব, কারণ আরও তো বার্তা আসবে, সেদিকে নজর থাকবে। এখানে শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক CNN।